ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকে দেখো সিটেট সামনে, তো সিটেট জুলাইয়ে হওয়ার কথা, তো সেই পরীক্ষার কথা সামনে রেখে আমরা এরপর উইকে একটা বা দুটো সেশন করে আমরা কিছু প্যাডাগজিক্যাল কোয়েশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি এবং সেগুলো আমরা একটু ডিটেলে বোঝার চেষ্টা করব। দেখো, প্যাডাগজি কিন্তু মানে পড়াশোনা তো করছো, ঠিক আছে, পড়াশোনা করার সাথে সাথে ঠিক ম্যাথ যেরকম, রিজনিং যেরকম, ওগুলো যত বেশি প্র্যাকটিস করবে, এটাও যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে বোধগম্যতা বৃদ্ধি পাবে। একটা কোয়েশ্চেন্সকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল দিক দিয়ে ভাবতে হবে, ঠিক আছে? অপশন এ তে এমন একটা কারেক্ট অ্যান্সার দিয়ে দেওয়া আছে, তুমি বাকি অপশনগুলো পড়লেই না ঠিক করে দিলে। অপশন 2 দেওয়া ছিল, সেটাও হয়তো ঠিক ছিল, আংশিক, হয়তো অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট আংশিকভাবে ঠিক ছিল। অপশন সিতেও হয়তো মোটামুটি ঠিক ছিল, এবং লাস্ট অপশন ছিল ওপরের সবকটি, ঠিক আছে? সো তোমাকে এইভাবে ভালো করে বুঝে প্রশ্নটা সময় করে পড়তে হবে, তারপর আনসার করতে হবে। চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্নে বলেছে, প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের কোনটি করানো উচিত নয়? তোমাকে চারখানা অপশন দিয়েছে, চারখানার মধ্যে একটা অপশন দেখো সব কোটি আছে, মানে তিনটে অপশন ভালো করে আগে আমাকে বুঝতে হবে যে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের কোনটি করানো উচিত না। এটা একজন টিচার বা একজন শিক্ষিকাকে জিজ্ঞেস করা হচ্ছে, শিক্ষক বা শিক্ষিকাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি তো প্রাইমারি স্কুলের টিচার, আপনি তো প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, তাহলে আমাকে বলুন তো এই নিচের তিনটা অপশনের মধ্যে কোনটা করানো উচিত নয়। ছাত্রছাত্রীদের আলাদাভাবে বসানো উচিত না, আপনি ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে বসাচ্ছেন, ধরুন কিছুটা হয়তো ধর্মের ভিত্তিতে বা কখনো মেধার ভিত্তিতে, যে এরা বেশি পারছে এদেরকে একদিকে, ওরা কম পারছে ওদেরকে একদিকে, যে কোনো করে হোক আপনি একটা ডিমার্কেশন করেছেন যে এরা একদিকে বসবে ওরা ওই দিকে, ছেলে মেয়ে হিসাবে হতে পারে। ছাত্রছাত্রীদের খেলাধুলার ব্যবস্থা করানো, ছাত্রছাত্রীদের আলাদা খেলাধুলার ব্যবস্থা, অর্থাৎ এরা আলাদা খেলবে, এরা আলাদা খেলবে, মানে আপনি সবকিছুর মধ্যেই আলাদা কিছু একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করছেন। ছাত্রছাত্রীদের আলাদা ধরনের পাঠ্যক্রম, ইটস ইম্পসিবল। আমি লিখে দিচ্ছি, ইটস ইম্পসিবল। কারণ আলাদা পাঠ্যক্রম করলে সঠিক মূল্যায়ন তুমি করবে কি করে? ঠিক আছে, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, সঠিক মূল্যায়ন তুমি তখনই করতে পারবে যখন তাদের একই ধরনের পাঠ্যক্রম হবে, একই ধরনের কোয়েশ্চেন পেপার হবে, তখনই তুমি তাদেরকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারবে, ঠিক আছে? সুতরাং ছাত্রছাত্রীদের আলাদা ধরনের পাঠ্যক্রম, এটা তো তুমি কখনো করতে পারো না। আলাদা খেলাধুলার ব্যবস্থা, দেখো খেলাধুলা কেন করানো হয়, একটা খেলাধুলো করানোর একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে কি না, তাদের শারীরিক যে মানসিক এবং মানে স্কুলে মানসিক যে একটা প্রেশার তৈরি হয় ক্লাসের পর ক্লাস করতে করতে, সেটা থেকে তারা যাতে মুক্তি পায়, সাথে সাথে দৈহিক বিকাশ। বাট সেটা তো খেলাধুলার অ্যাকচুয়াল উদ্দেশ্য, বাট খেলাধুলার মাধ্যমে আমরা তো সহমর্মিতা বোধ শিখাই। এই যে খেলাধুলার মাধ্যমে দলের প্রতি আমাদের একটা দলগত মনোভাব তৈরি হয়, ঠিক আছে? যে এ ভাই, আইপিএল এর কথাই দেখো, রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব যখন ইন্ডিয়ান টিমের হয়ে খেলছেন তখন ইন্ডিয়ান টিমের মতো খেলছে, ঠিক আছে? যখন আইপিএল এ খেলছে তখন কি আইপিএল এর মতো খেলছে, অর্থাৎ ইন্ডিয়ার টিমের সেই বোলারটা আমার আইপিএল অন্য দলের হয়ে আমাকে বল করছে, আমার কিন্তু খেলার মানসিকতাটা কিন্তু একইভাবে থাকছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি না, খেলাধুলার থেকে তাদেরকে একটা সহমর্মিতা বোধ, দলের প্রতি দায়িত্ববোধ এবং পারস্পরিক একটা ভ্রাতৃত্ববোধ, সৌজন্যবোধের সম্পর্ক গড়ে উঠছে। তাহলে খেলাধুলার আলাদা করানোর কোনো দরকার নেই। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে ওপরের সবকটি। ওপরের সবকটি করার অর্থ ছাত্রছাত্রীদের আলাদাভাবে বসানোও যাবে না, উচিত নয়। আলাদা খেলাধুলার ব্যবস্থা করা উচিত নয়। পাঠ্যক্রম তো একদমই উচিত নয়। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন। বলছে নিচের কোনটি বুদ্ধির বৈশিষ্ট্য? এই যে আমরা বুদ্ধি বলি, মেধা, ইন্টেলিজেন্স বলি, তো ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, কোনটি বুদ্ধির বৈশিষ্ট্য? বুদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতা। অবশ্যই বুদ্ধি তো কোনো দৈহিক ক্ষমতা না যে আমার দেহে বল বেশি আমার বুদ্ধি বেশি, এটা তো না। বুদ্ধি হচ্ছে মাথার ক্ষমতা, তার মানে মনের ব্যাপার, মানসিক ক্ষমতা, মেন্টাল পাওয়ার। মেন্টাল পাওয়ার
বুদ্ধি হলো সহজাত। সহজাত মানে হচ্ছে যেটা তুমি নিয়ে এসছো, যেটা অর্জিত নয়, যেটা তুমি মায়ের কোল থেকে, যখন মায়ের গর্ভে ছিলে সেখান থেকে তুমি নিয়ে এসছো। কারো কারো দেখবে মনে রাখার ক্ষমতা বেশি, কারো কারো দেখবে হ্যাঁ ইয়ার্কি করার ক্ষমতা বেশি, এরকম কারো কারো কিছু কিছু স্পেশাল পাওয়ার থাকে। তো সেজন্য বলছে বুদ্ধি সহজাত, বুদ্ধি হচ্ছে অর্জিত নয়, ঠিক আছে। চর্চার দ্বারা বুদ্ধিকে কার্যকরী করতে অবশ্যই এটা, এই জন্যই তো টিচাররা বারবার বলে থাকে যে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস মানে অনুশীলন, অনুশীলন মানে অভ্যাস, অভ্যাস মানে চর্চা। তাহলে চর্চার দ্বারা বুদ্ধিকে কার্যকরী করতে, আমার প্রচুর বুদ্ধি আছে কিন্তু আমি কিছু বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি না, ঠিক আছে। আর যার বুদ্ধি নেই সে কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনা করছে, প্র্যাকটিস করছে, তাহলে আখেরে তারই লাভ। আমার একটা তরোয়াল আছে প্রচুর ধারালো, প্রচুর শার্প, বাট আমি সেটাকে ঘষছি না, মারছি না, এক না মরচে ধরে যাবে, ভোতা হয়ে যাবে। বাট আমার একটা ভোতাই আছে, বাট আমি কন্টিনিউয়াসলি সেটার উপর কাজ করছি, পলিশ করছি, ঘষছি, আলটিমেটলি সেটাই বেটার হবে, ঠিক না। তাহলে এখানে সবগুলি ঠিক হয়ে যাচ্ছে, কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? নেক্সট, শিশুর নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এটি কোন ধরনের বৈশিষ্ট্য? এটা যারা কোহেলবার্গের নৈতিক বিকাশ বা নৈতিক বিকাশের পর্যায়ে পড়নি, আমি বলবো এই কোশ্চেনটা সলভ করার আগে আমার ইউটিউবে কোহেলবার্গের নৈতিক বিকাশের পর ভিডিও আপলোড করা আছে, সেটা আগে দেখে নেবে। এর যে তিনটে স্তর ছিল, তিনটে পর্যায় ছিল, উত্তর প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় না, প্রথমে প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। এই যে কোহেলবার্গের 3 স্টেজ, এই তিনটে স্টেজের কথা ভালো করে পড়ে নেবে। কারণ কি, এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু তিনটে স্টেজে টোটাল 2টো করে স্টেজ আছে, তিনটে পর্যায়ে টোটাল 2টো করে স্টেজ আছে, 6খানা স্টেজ, এবং ওই 6খানা থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে। তো আমি বলবো, দেখো প্রত্যেকটা 6টাই তো এখানে আমি বলবো না, ওই ভিডিওটা দেখে নেবে বা যে কোনো বই থেকে পড়ে নিতে পারো 6টা স্টেজের ব্যাপারে। এখানে বলেছে শিশুর নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এটি কোন ধরনের বৈশিষ্ট্য? শিশুর, দেখো যে কোনো লোক নিজেকে নিয়ে মানে কি, নিজেকে কেন্দ্র করে ব্যস্ত থাকে, এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, ঠিক আছে, এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। শিশুরা, এটা হচ্ছে তুমি প্রাক প্রথাগত পর্যায়ের বৈশিষ্ট্য, আমার যতদূর মনে হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়ের বৈশিষ্ট্য এটা, যে এ সময় বয়স কম থাকে, নৈতিক বিকাশ অতটা হয় না, তার ফলে আরেকটা থাকে শাস্তি এড়ানো, মানে শাস্তি এড়ানোর জন্য তারা যে কোনো কাজ করতে তৈরি হয়ে যায়, সেটা সমাজের পক্ষে ভালো, সমাজের পক্ষে সুখকর, নিজের পক্ষে মানে স্বনামধন্য কিনা অত কিছু বিচার করে না, জাস্ট শাস্তি এড়ানোর জন্য। ধরো মায়ের কাছে মার খাবে, তার বদলে তুমি যদি বললে যে আমার পা যদি টিপে দাও তাহলে আমি মায়ের হাত থেকে মার খাওয়া থেকে বাঁচাতে পারি, ও তোমার পা টিপে দেবে। তাহলে শাস্তি এড়ানোর জন্য যে কোনো কাজ করে, ঠিক আছে, নৈতিক বিকাশের দ্বারা প্রভাবিত হয় না। আরেকটা হচ্ছে কি বললাম, আত্মকেন্দ্রিকতা, শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবে, নিজের জন্য ভাবে, তাহলে আত্মকেন্দ্রিকতা হয়ে গেলে এখানে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি বোঝায় যে পাঠক গ্রহণে ছাত্ররা খুব উৎসুক? ধরো ক্লাসের মধ্যে একটা টিচার পড়াচ্ছেন, এবার 4খানা অপশন দেওয়া আছে, এগুলো থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটা দ্বারা প্রকাশ হচ্ছে যে ছাত্ররা খুব ভালো পড়া বুঝতে পারছে, পাঠক গ্রহণে তারা খুব উৎসুক। শ্রেণী চলাকালীন কোনো শব্দ না হওয়া, দেখো শ্রেণী চলাকালীন বলতে টিচার পড়াচ্ছেন আর ওই দিক থেকে কোনো শব্দ আসছে না, রেসপন্স হচ্ছে না, এটা হচ্ছে কারো কারো মনে হতে পারে তাহলে তারা খুব মন দিয়ে শুনছে, বাট এটা হচ্ছে একদমই ভুল কনসেপ্ট, এটা একদমই ভুল ধারণা। কারণ আগেকার সেই যুগ নেই যে গুরুদেব বলে বলে যাবেন আর তার শিষ্যরা শ্রুতি শুনে শুনে যাবে বা পাতার উপর লিখে লিখে যাবে, না, এখন হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসরুমের কনসেপ্ট এখন বলা হচ্ছে। টিচার কম, দরকার পড়লে টিচার কম বলবেন, তাদেরকে ছাত্রদেরকে দিয়ে বেশি বলাতে হবে। তাহলে শ্রেণী চলাকালীন কোনো শব্দ না হওয়া ইন দ্য সেন্স বোঝাতে চাইছে যে টিচার পড়াচ্ছেন বাট স্টুডেন্টরা সাইলেন্ট আছে, এটা একদমই কাম্য নয়। নেক্সট হচ্ছে ছাত্রদের নিজেদের মধ্যে গল্প করা, ও বাবা এটা তো বাজে ব্যাপার, তাহলে তো তাদের ধ্যানই নেই পড়ার মধ্যে। ছাত্রদের শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশ্ন করা, ছাত্রদের আনন্দ করা, দেখো ছাত্রদের আনন্দ করা তো আর ক্লাসের মধ্যে এটা তো মানানসই নয়, ক্লাসের মধ্যে আনন্দ করাটা তো ঠিক না, এটা
ক্লাসের মধ্যে তো শিক্ষাদান করা উচিত। তাই ছাত্রদের শিক্ষককে বিষয় ভিত্তিক প্রশ্ন করা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ধরো তুমি সূর্য নিয়ে পড়াচ্ছ তো, তাহলে ছাত্ররা টিচারকে সূর্য রিলেটেড প্রশ্ন বা মহাকাশ নিয়ে পড়াচ্ছ, যেটা নিয়ে পড়াচ্ছ সেটা রিলেটেড প্রশ্ন করলে ঠিক আছে। এবং প্রশ্নটা তারা তখনই করতে পারবে যখন তারা বিষয়টা মন দিয়ে শুনবে। যখনই একটা বিষয় পড়াচ্ছি, যখনই পড়াতে তাদের মন দিয়ে যে শুনছে তার মধ্যে কিছু প্রবলেম দেখা দেবে, তখন সে প্রবলেমগুলো জিজ্ঞেস করে সলভ করে নেবে। বাট যে শুনছে না সে তো কিছু কোয়েশ্চেন করতে পারবে না। তাহলে ছাত্রদের শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশ্ন করা মানেই হচ্ছে আমি বুঝবো যে তারা পাঠগ্রহণে উৎসুক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে পাঠদানের সময় শিক্ষকের কোন বিষয়ে বেশি নজর দেওয়া উচিত। ক্লাসের মধ্যে টিচার পড়াতে কোন বিষয়টা ভালো করে টিচারকে খেয়াল রাখতে হবে। দেখো অপশন এতে বলেছে জোরে উচ্চারণের দিকে। অবশ্যই টিচারকে জোরে উচ্চারণ করতে হবে যাতে ক্লাসের সবাই ঠিকঠাক করে শুনতে পায়। সহজ সরলভাবে বিষয় উপস্থাপন অবশ্যই খুব ইম্পর্টেন্ট। বিষয়টা একটা জটিল বিষয়, সব বিষয় তো সোজা না, কোনো বিষয় জটিলও থাকে। সেটাকে যত সহজ সরলভাবে উপস্থাপন করতে পারা যায় ততই ভালো, ততই তারা ভালো করে বুঝতে পারবে। সুতরাং এটাও ভেরি ইম্পর্টেন্ট। পরিষ্কারভাবে উচ্চারণের দিকে অবশ্যই জোরে উচ্চারণ, পরিষ্কার টিচার যদি পরিষ্কার উচ্চারণ না করে থাকে তাহলে তারাও ভুল উচ্চারণ করবে। তাহলে শিক্ষকের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত? জোরে উচ্চারণও করতে হবে, সহজ সরলভাবে বিষয় উপস্থাপনও করতে হবে, পরিষ্কারভাবে উচ্চারণও করতে হবে। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ওপরের সবকটি। প্রত্যেকটা জিনিসই টিচারের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাসরুমে। একজন ছাত্র বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করেছে, বিদ্যালয়ের যে রুলস রেগুলেশনস একজন ছাত্র কোনো কারণে সেটা ভায়োলেট করে ফেলেছে, ভঙ্গ করে ফেলেছে। এবার শিক্ষকের সেই স্টুডেন্টটার প্রতি কি অ্যাটিটিউড হওয়া উচিত, কি মানসিকতা পোষণ করা উচিত? বিদ্যালয় থেকে বহিষ্কার করা? আরে বাপরে, প্রাইমারি স্কুলের ছেলেরা যদি বদমাইশি না করে তাহলে আর কে করবে? তাহলে সে একটা রুলস রেগুলেশন ব্রেক করেছে বলে তাকে বিদ্যালয় থেকে একেবারে বহিষ্কার করে দেব, এটা কখনই আশা করা যায় না। পিতামাতাকে ডেকে পাঠানো, দিস পয়েন্ট অলসো কারেক্ট না। কেন? কারণ তারা বদমাইশি করবে, প্রাইমারি স্কুলের ছেলেরা বদমাইশি করবে এরপর দেখো আমি যে স্কুলটাতে টিচিং করেছি হতে পারে সেটা স্থান ভিত্তিক, বাট তার রেসপেক্টেও ব্যাপারটা তো ভাবা দরকার। আমি যেখানে বাস করতাম টিচিং করতাম সেখানটা একটা গ্রাম্য এলাকা। সুতরাং অধিকাংশ ছেলেমেয়ের বাবা মা, সবাই বলছি না, বাট অধিকাংশ ছেলেমেয়ের বাবা মা হচ্ছে শ্রমিক। কারো বাবা ইট ভাটাতে কাজ করেন, কারো বাবা রিক্সা চালান, কারো বাবা দৈনিক মজুরির কোনো কাজ করেন। তাহলে পিতামাতাকে ডেকে পাঠানো, ছোট্ট ছেলে মেয়ে তো বদমাইশি করবে, তুমি প্রত্যেক দিন যদি পিতামাতাকে ডেকে পাঠাও তাহলে তাদের তো কাজ ছেড়ে আসতে হয় স্কুলে। কাজ ছেড়ে আসা মানে তাদের সেই দিনে যারা দিন আনে দিন খায় তাদের সেই দিনের তোমার মজুরিটা চলে গেল। তাহলে তুমি ছেলে বদমাইশি করছে তার বাবা মাকে যদি প্রত্যেক দিন ডাকতে থাকো তাহলে তো তাদের সংসার অনটনে চলে যাবে, ঠিক কিনা? তাহলে পিতামাতাকে ডেকে পাঠানো, এটা দেখো এই ধরনের প্রশ্নগুলো একটু বাস্তব সেন্স কাজে লাগানোর চেষ্টা করবে। শাস্তি দান করা, তুমি কত শাস্তি দান করবে? আর এখন শিক্ষার যে নতুন যে নীতি, নিউ এডুকেশন পলিসিতে বলেছে শাস্তি দেওয়া যাবে না, গায়ে হাত তোলা তো যাবেই না। তাহলে তাকে লাস্ট অপশন কি আছে? তাকে বোঝানো এরকম যাতে আর না সে না করে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট বা এটা কারেক্ট যে তাকে তুমি বোঝাও সে যাতে এই কাজটা না করে। যে দেখো বাবু, তুমি এই কাজটা যেটা করছো সেটা স্কুলের নিয়মের বিপক্ষে, সেটা তুমি এই কাজটা করো না, তোমার কি প্রবলেম আমাকে বলো। এটাও বুঝতে হবে যে কেন সে কাজটা করছে। তাহলে ওই তো হতে পারে ওর মনে একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা থেকে ও কাজটা করে বসছে, সেটা তুমি সলভ করার চেষ্টা করো এজ এ টিচার, ঠিক আছে? তাহলে তাকে বোঝাতে হবে যে এরকম, প্রথমে বুঝতে হবে যে সে কেন এটা করছে, কারণটা বুঝে নিয়ে তারপর তাকে একটা সলিউশন দিতে হবে। এটা টিচারের কাজ। ওকে, চলো পরের প্রশ্ন হচ্ছে কল্পনাপ্রবণ শিশুদের কিভাবে পরিচালনা করা উচিত। দেখো অধিকাংশ শিশুই কল্পনাপ্রবণ, ওই ছোটবেলায় আর কি করবে, ছোটবেলায় তো আর তেমন বাস্তব জ্ঞান থাকে না, তাহলে কল্পনার জগতে বিচরণ করতেই তারা তখন বেশি পছন্দ করে। তাহলে কল্পনাপ্রবণ শিশুদের হাউ টু ডিল উইথ ইমাজিনেটিভ স্টুডেন্ট, কল্পনাপ্রবণ শিশুদের সাথে কিভাবে ডিল করা উচিত? তাদের কল্পনাকে অবদমিত করে রাখা উচিত? কখনোই না।
কখনোই না। কল্পনাকে একদম অবদমন করা উচিত নয়, বরং উৎসাহ দেওয়া উচিত। ছোটবেলায় তাদের মনে উৎসিত, তাদের মনে উদ্ধৃত কল্পনা যদি মানে ভালোভাবে প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায়, সেই ছেলেমেয়েগুলো বড় হয়ে তাদের স্বপ্নটাকে চরিতার্থ করতে অধিকাংশ ক্ষেত্রে সক্ষম হয়। আজকে তার মনে কোনো একটা কল্পনা জেগেছে, তুমি যদি চট চট তাকে অবদমন, আমরা এটা হামেশাই করে থাকি, আমি দেখেছি, ঠিক আছে। ওর বাবা প্রত্যেক দিন নেশা করে বাড়ি ফেরে, কিন্তু ও একদিন কিছু একটা হয়তো গুটকা বা কিছু একটার কথা বললে ওর বাবা ওকে বারণ করছে। তাহলে ভালো করে ভেবে দেখো, আপনি কাজটা করছেন, ছেলেমেয়েরা তো বাবা মা শিক্ষককে বেশি অনুসরণ করে, তাহলে আপনি নেশা করে ফিরছেন, তখন কিছু হচ্ছে না, কিন্তু ও নেশার কথা বললে আপনি ওর দিকে তেড়ে যাচ্ছেন, তাহলে এটা তো ঠিক না। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করছেন, ও একটু মোবাইলটা চাইলে পড়তে বসো, এই করো ওই করো, সবসময় মোবাইল, আপনাকে দেখেই তো শিখছে, ঠিক কিনা? তাহলে তাদের কল্পনাকে কখনো অবদমিত করে রাখা উচিত নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিতামাতাকে খবর দেওয়া উচিত। ধরো ক্লাসে পড়াচ্ছ, তুমি বুঝতে পারলে এই শিশুটা এখন আমি পড়াচ্ছি কল্পনার জগতে আছে, সে এখানের প্রশ্ন এখানের অপশনের মতো পিতামাতা এসে কি করবে? পিতামাতা সময় দিতে পারছে না বলেই তো তাকে স্কুলে পাঠিয়েছে। সুতরাং তাদের কোনো একটা মাইনুট সমস্যা যদি আপনি পিতামাতাকে ডেকে পাঠান, এটা তো কখনোই কাম্য নয়। তাদের কল্পনা শক্তি যেন গঠনমূলক কাজে লাগে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। গঠনমূলক কাজে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক, গঠনমূলক কাজে যাতে লাগে তাদের কল্পনাটা, সেটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। অনেকে দেখবে ওই বৃষ্টি হলে পেঁপে গাছের যে ওই ডালগুলো হয় না, সেটা দিয়ে দেখবে জল করে, মানে প্রথমে ওই ড্যাম দেওয়ার মতো করে মাটি দিয়ে জলটা আটকায়, তারপর ওটা দিয়ে তোমার ওই পেঁপে গাছের ওই কাণ্ডটার মাঝটা দেখবে ফাঁপা থাকে, ওটা দিয়ে জল বের করে, ওখান থেকে তুমি টারবাইনের কনসেপ্ট তাকে বোঝাতে পারো। তার মানে বুঝে গেলে যে ওই জল ওই সব ব্যাপার নিয়ে ওর ইন্টারেস্ট আছে। তাহলে এইরকম ছোট, তোমাকে সাইকোলজির মেন জিনিস কি, একটা মানুষকে, একটা বাচ্চাকে তুমি লক্ষ্য করলেই বুঝে যাবে ওর কিসে ইন্টারেস্ট আছে, কোনটা কেউ ডিনাই করছে, এগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে অ্যাজ এ টিচার, তাদের কল্পনা শক্তি, তারা যেটা ভাবছে সেটা যেন গঠনমূলক কাজে লাগে, সেটা তোমাকে ভাবতে হবে। ওকে, নেক্সট, আজকের শেষ প্রশ্ন। প্রাথমিকের একটি শিশু শ্রেণীতে খুব কান্নাকাটি করছে, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এটা হামেশাই আমি দেখেছি, আমি যেখানে টিচিং করতাম, একটা মেয়ের নাম ছিল কমলা মাছুয়ার, প্রি প্রাইমারি আই থিঙ্ক, কমলা মাছুয়ার। মানে ও তো স্কুলে আসতো ওর দিদির সাথে আই থিঙ্ক, বাট ওর দিদি তো ওর ক্লাসে বসতো না, অন্য ক্লাসে বসতো। এবার আমি একদিন ক্লাসে ঢুকেছি, দিয়ে ওকে নাম জিজ্ঞেস করেছি, কি নাম? নাম জিজ্ঞেস করেছি, যেই মাত্র নাম জিজ্ঞেস করেছি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। টিফিন হলো, টিফিনে জিজ্ঞেস করেছি কমলা থালা এনেছো, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে, খেলার সময় জিজ্ঞেস করেছি কমলা এদিকে এসো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে তুমি কিছু ওকে জিজ্ঞেস করবে, সেটা তো দূরের কথা, ও তো তোমার প্রশ্নের উত্তর তো দেবেই না। কমলা বলেছো, অন্য কাউকে যদি ওর সামনে তুমি কমলা বলে ডেকেছো, কান্নাকাটি শুরু করে দেবে, এরকম একটা ব্যাপার। তাহলে কিভাবে ডিল করা উচিত তাদের সাথে? এই যে আমি ওকে সবসময় ডাকছি, বাট ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি কি করব? ভয় দেখাবো? ভয়, এমনিতেই ও কান্নাকাটি করছে, আমি যদি ওকে ভয় দেখাই, ও তো আরো কান্নাকাটি করবে। শিশুটিকে তৎক্ষণাৎ গৃহে পাঠাবো। কেন গৃহে পাঠাবো? ওর বাবা মা স্কুলে পাঠিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য, ও কান্নাকাটি করছে বলে আমি ওই মানে বাবা মার ঘাড়ে ঠেলে দেবো? পারি না, এটা করতে পারি না। শিশুটির সমস্যা বোঝার চেষ্টা করবো, নাকি চকলেট দেবো? চকলেট দেওয়াটা দেখো, এটা হচ্ছে একটা ভুল প্রসেস। তুমি কোনো একটা দিন কাউকে, সবাই মিলিয়ে একজনকে বললে, কোথাও বেড়াতে নিয়ে গেলে চকলেট দিলে, দ্যাটস ঠিক আছে। বাট তুমি প্রত্যেকদিন কান্নাকাটি করছো, চকলেট দিচ্ছ, মানে কি এক প্রকারের পুরস্কার দিচ্ছ, এনফোর্সমেন্ট দিচ্ছ, বাট এটা নেগেটিভ এনফোর্সমেন্ট, ঠিক আছে। কান্নাকাটি করলেই চকলেট দেবে, ওর মনে এক সময় এই কনসেপ্টটা তৈরি হয়ে যাবে যে চকলেট পাওয়ার জন্য কান্নাকাটি করতে হয়। ঠিক যেমন প্যাভেলভের কুকুরের পরীক্ষাটা ঘন্টাটাই কাজ হয়ে যাচ্ছিল, তো ওখানে কাজ হয়ে যাচ্ছিল লালাক্ষরণের, এখানে প্রত্যেকদিন ক্লাসে কান্নাকাটির কাজ শুরু করে, তাহলে তো সবার ডিস্টার্ব না। তাহলে চকলেট দেওয়ান এই অপশনটাও ঠিক না, ভয় দেখানো একদম ঠিক না, তৎক্ষণাৎ
শিশুটির সমস্যা বোঝার চেষ্টা করবেন। আমিও শিশুটির সমস্যা বোঝারই চেষ্টা করছিলাম, ওর দিদির সাথে কথা বলেছিলাম, হেড স্যারের সাথে কথা বলেছিলাম, দিয়ে যেটা জানতে পেরেছিলাম যে অপরিচিত লোকের সাথে ও চট করে মিশতে পারে না। ঠিক আছে, তাহলে অপরিচিত লোকের সাথে চট করে মিশতে পারে না, ওর সাথে কথা বলতে গেলে, ওর সাথে মিশতে গেলে আগে ওর প্রিয় মানুষ হয়ে উঠতে হবে। ঠিক আছে, তো ওর দুর্ভাগ্যবশত আমি পার্সোনালি চেষ্টাও করেছিলাম ওর সাথে প্রিয় মানুষ হয়ে ওঠার, বাট দুর্ভাগ্যবশত তার কিছুদিনের মধ্যে আমাদের টিচিং শেষ হয়ে যায়, যে কারণে ওর সাথে আর আমার বন্ধুত্বটা ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি। ঠিক আছে, টিচিং শেষ হয়ে গেল মোটামুটি, আর মানে ও টিচিং এর শুরুর দিকে ও আসতো না, দিয়ে লাস্ট আই থিঙ্ক 2 সপ্তাহ ও এসছিল আমাদের টিচিং চলাকালীন। তো 2 সপ্তাহের মধ্যে আমি দুর্ভাগ্যবশত ওর বন্ধু হয়ে উঠতে পারিনি, ওর বিশ্বাস অর্জন করতে পারিনি। সো আর কিছুদিন হলে হয়তো হয়ে যেত, বাট তার আগে আমাদের টিচিং শেষ। ওকে, তাহলে যাই হোক, এখানে এটা যেমন আমার বাস্তবে প্রয়োগ করা অভিজ্ঞতা বলে আমি প্রত্যেকটা অপশন টেস্ট করে বোঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে না, সমস্যা বোঝার চেষ্টা করব, তারপর সেটা সমাধান করব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই ছিল, আশা করি আমি বোঝাতে পারলাম। দেখো, পেডাগজি হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে বাস্তবটার সাথে মিল, বাস্তবই ভাববে না। তুমি একজন টিচার, ওই কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে, তুমি তার জায়গায় থাকলে তুমি কি করতে, কোনটা সব থেকে বেশি প্রেফারেবল, অ্যাকসেপ্টেবল, এই ধরনের দুটো অপশন নিয়ে তোমার, শোনো, 4টে অপশনের মধ্যে 2টো অপশন তুমি ইজিলি প্রথমে দেখবে উপরের সব কয়টি আছে কিনা নিচে। যদি উপরের সব কয়টি আছে তাহলে দেখবে একটা চান্স আছে সব হওয়ার। যদি ওই অপশনটা নেই তাহলে 4টে অপশনের মধ্যে দেখবে তোমার 2টো অপশন নিয়ে কনফিউশন তৈরি হবে, 2টো অপশন তুমি ইজিলি এলিমিনেট করতে পারবে। তো সেই 2টো অপশন নিয়ে একটু ভাবো। ঠিক আছে, ঠিক আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, অ্যান্ড আর কি বলবো, সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে, সিটেট আসছে সামনে, সুতরাং সবাই পুরোদমে প্র্যাকটিস চালাও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।